নমস্কার। আজকের প্রতিবেদন হলো যে দিলীপ ঘোষ একদা রাজনীতির একটি বিতর্কিত এবং ব্যতিক্রমী চরিত্র কি সামনেই 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে জোড়া ফুলের পতাকা হাতে তুলে নেবেন। দেখুন, আজকে যে কথাগুলো বলবো এ কোনো সম্ভাবনার কথা নয়, বা আমার কি মনে হয়েছে বা মানুষের কি কথা সেসব কিছু নয়। কিছু সূত্র মারফত কয়েকটা খবর যেটা পেয়েছি সেগুলোই আপনাদের তুলে ধরব। যে দিলীপ ঘোষ 21শে জুলাই তৃণমূলে আদৌ যাবেন কি না, বা দিলীপ ঘোষ 21শে জুলাই বিজেপি ছেড়ে দেবেন কি না, বা দিলীপ ঘোষ 21শে জুলাই নতুন কোনো দল তৈরি করবেন কি না, এসবই আজকে বলবো। প্রথম থেকে শুনলে বুঝতে পারবেন। যেই মুহূর্তে দিলীপ ঘোষ এই বঙ্গ বিজেপির ব্যাটন হাতে নিয়েছিলেন সেই মুহূর্তে বিজেপির ভোট শতাংশ 10%-এর নিচে ছিল, আর আজকে বিজেপির ভোট শতাংশ 35 থেকে 40-এর মধ্যে। এবং এই পুরো কৃতিত্বটাই যদি একা কাঁধে নিয়ে কেউ বহন করে থাকে সেটা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নিজে না করলেও দিলীপ ঘোষ বিজেপি এবং হিন্দুদের মধ্যে এই সম্ভাবনাটা জাগিয়ে তুলতে পেরেছিলেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলেও আসতে পারে, লড়াই করার পথটা তৈরি করেছিলেন। সেই দিলীপ ঘোষকেই পরবর্তীকালে দেখি যে সরে যেতে হয় এবং তাকে সভাপতি পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় স্তরের কেন্দ্রীয় সহসভাপতি করা হয়, অ্যাকচুয়ালি যার কোনো ভ্যালু নেই। হয় না, দেখবেন বড় বড় শপিং মলে দেখবেন যে কিছু উল্টোপাল্টা দোকান থাকে যার কোনো ভ্যালু নেই, ওই দোকানগুলোতে কেউ ফিরেও তাকায় না, মাঝে মাঝে দেখে কেউ, সেরকম একটা ব্যাপার ওই রকম একটা দিলীপ ঘোষকে করে দেওয়া হয়েছিল। দেখবেন না, বড় বড় শপিং মলে একটা আইসক্রিমের দোকান থাকে, ওই আইসক্রিমটা কেউ খায় কিনা সন্দেহ আছে, লোক খুব ক্লান্ত হলে ওই আইসক্রিমটা খায়, এরকম একটা দিলীপ ঘোষের অবস্থান হয়ে গেছিল। এরপর যখন সুকান্ত মজুমদারকে এ রাজ্যের সভাপতি করা হলো, ঠিক তারপরেই আমরা দেখলাম 21-এর ভোটের পরেই শুভেন্দুকে করা হলো বিরোধী দলনেতা এবং সুকান্তকে স্পষ্ট বলে দেওয়া হলো যে তুমি চলো রাজ্য সভাপতি, ঠিক আছে, বাস ওইটুকুই। পুরো বাংলার ছড়ি ঘোরাবে একজনই, সে হলো শুভেন্দু অধিকারী। এখন এই অবস্থায় দিলীপ ঘোষ পুরোপুরি ব্যর্থ হয়ে পড়লেন। দিনের পর দিন আমরা দেখেছি দিলীপের দলে কোনো ক্ষমতা রইল না, অথচ পুরানো বিজেপি যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করছিলেন সেই লবি কিন্তু দিলীপের লবি ছিল। আমি সায়ন্তন বসু আজকে দেখবেন এই সায়ন্তনদের কোনো টিভি চ্যানেল পর্যন্ত ডাকে না, কোনো মিডিয়া বাইট নেই এদের, এর অভিমানী হয়ে চুপ করে সাইডলাইন হয়ে গেছে। তো এই শুভেন্দু হাতে যখন ব্যাট ধরতে শুরু করলেন উনি ওনার মতো রাজ্য চালালেন। লক্ষ্য করে দেখুন, শুভেন্দু যাকে যাকে বিজেপিতে একদম প্রধান বলে মনে করেছেন সেই একটাও আরএসএস এর পড়ার লোক নয়, একদম আরএসএস লোক নয়। তারা কেউ কোনোদিন আরএসএস এর সংবিধানটাই পড়ে দেখেনি। দেখুন কাদের এখন বিজেপি সে তৃণমূলের মাল, নয় সিপিএমের মাল, নয় কংগ্রেসের মাল। এই কৌস্তব বাগচি বলুন বা শঙ্কুদেব পণ্ডা বলুন বা এইসব যারা আছে এখন, রুদ্রনীল ঘোষ হয় অভিনেত্রী থেকে কিছু লোক আছে, কিছু ফ্যাশন ডিজাইনার এনেছে অগ্নিমিত্রা পলটল, আর বাকি সিপিএম কংগ্রেস থেকে। কেউ আরএসএস করা বিজেপি এখনো অবধি শুভেন্দুর যে বিজেপি তাতে নেই। এবং যারা আরএসএস করা বিজেপি তারা আস্তে আস্তে পুরানো বিজেপি, তারা চেষ্টা করেছিল সুকান্তর হাত ধরতে, এবং যখন সুকান্ত ঠিকভাবে দলটাকে চালাতে পারেননি বা সংগঠনটা করতে পারেননি, তারা আস্তে আস্তে সাইডলাইন হয়ে গেছে প্রত্যেকেই। এবং তারাও দিলীপ বাবুর মতোই একটা ক্ষোভ অভিমান নিয়ে আস্তে আস্তে বাড়িতে বসে গেছেন। যদি টিকিট পাই ভালো লড়বেন, না এবার লড়বে না। রাহুল সিনহার কথা বলুন, আমরা দেখলাম লাস্ট যেদিন শ্রমিকবাবুকে বঙ্গ বিজেপির সভাপতি করা হলো সেদিন দেখেছি, তার আগে রাহুল সিনহার কটা বক্তব্য কোন মিডিয়া চ্যানেল নেই বলুন? রাহুল সিনহাকে লোকে ভুলে গেছে, অথচ আজ থেকে 6-8 বছর আগেও যে রাহুল সিনহা একটা সময় বিজেপির শেষ কথা ছিল এই বাংলায়। তো সেই রকম রাহুল সিনহাকে তবু ডাকা হয়েছে, কিন্তু দিলীপ ঘোষ যাকে এই সভাপতি নির্বাচনের দিন বা সভাপতি অনুষ্ঠানের দিন যেদিন সভাপতি বরণ করলো সেদিন দিলীপ ঘোষকে ডাকলোই না। দিলীপ ঘোষ কি করলো, খড়গপুরে বসে ডুক করে ডুগডুগি বাজালেন। এবার দেখুন, দিলীপ ঘোষ এত বোকা মানুষ নয়। ডুগডুগি বাজালেন দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, ডুগডুগি তো শুধু দিলীপ ঘোষ বাজায়নি। ডুগডুগি বাজানোর অর্থ কি বুঝতে হবে। দিলীপ ঘোষ ডুগডুগি বাজানোর অর্থ কি? ডুগডুগি বাজানোর অর্থ হলো, ডুগডুগি কে বাজায় দেখেছেন তো? যখন বাঁদর নাচ হয়, যে তার বাঁদর নাচ যে খেলায় সে ডুগডুগিটা বাজার, নাচে একজন,
তুমি বুঝিয়ে দিয়েছেন যে এখানে খেলবে অন্য একজন, হ্যাঁ অন্য একজন খেলবে, আর ওই নাচবে শ্রমিকবাবু। এবার সমস্যাটা হচ্ছে কি, এই অমিত শাহ মোদি এরা চেয়েছিলেন যে শুভেন্দুকে এই বাংলার সর্বময় কর্তা করতে, কিন্তু আরএসএস এটা একদমই মেনে নেয়নি। একদম গোপন সূত্রের কথাগুলো বলছি, একদম আরএসএস এটা মেনে নেয়নি। আরএসএস বলেছিল না না ওসব হবে না বাবু, সভাপতি করতে গেলে আরএসএস করা লোককেই করতে হবে, ওখানে ওইসব কোনো কথা চলবে না, বাস ওইটুকুই শ্রমিক বঙ্গ বিজেপির সভাপতি। কিন্তু এই অমিত শাহ শুভেন্দুর উপর প্রচণ্ড ভরসা রেখেছেন, সেজন্য ওকে ওই সভাপতিটুকু করে শুভেন্দুকে পুরো দায়িত্বটা দিয়েছেন। তাই ওখানে দিলীপ ঘোষ বুঝে দিলেন যে এই শ্রমিক কিন্তু ডুকডুক ডুকডুক ডুকডুকের মতো বাঁদর নাচই নাচবে। যদিও লাস্ট 2-3 দিনে দেখলাম শ্রমিকবাবুর বিভিন্ন চ্যানেলের ইন্টারভিউ বা মিডিয়া বাইট যেতে দেখলাম যে যথেষ্ট উনি সবাইকে নিয়ে চলার কথা বলেছেন, যেটা শুভেন্দু বলছে যে আমাদের মুসলিম ভোটের প্রয়োজন নেই, 70% হিন্দু ভোট, তাতেই আমরা একদম কামাল করে দেবো। এভাবে হয় না, এইভাবে রাজনীতি হয় না, হতে পারে না। শুধুমাত্র এক শ্রেণীর ভোট পেয়ে আমরা ক্ষমতায় চলে আসবো, বাকি যদি শুভেন্দু করছে ভুল করছে, ঠিক আছে, যদি করছে ভুল করছে, তার কাঁথি জলযান্ত্র প্রমাণ, নিজের ওয়ার্ডে জিততে পারে না শুভেন্দু। তো এই দিলীপ ঘোষ কি করবে? দিলীপ ঘোষকে যতবার জিজ্ঞেস করা হয়েছে যে যে আপনি কি তৃণমূল জয়েন করছেন কিনা, তৃণমূলে যাবেন কিনা, এই সব কিছুর পরেও দিলীপ ঘোষ কিন্তু জল্পনাটাকে, আপনারা লক্ষ্য করুন, বারবার জল্পনাটাকে যেভাবে হোক জিয়ে রেখেছে। দেখুন না কি করবো সেটা 21শে জুলাই দিন জানা যাবে। 21শে জুলাই ডেফিনেটলি মঞ্চ তো একটা থাকবেই, আমি কোনো একটা মঞ্চে যাব, বারবার এইসব কথা বলছে, কিন্তু একবারও উনি স্পষ্ট করছেন না যে না আমি বিজেপি করি, আমি অন্য কোথাও যাব না, এভাবে কিন্তু বলছেন না। জল্পনা জিয়ে রাখছেন। রাজনীতি জল্পনার জিনিস, এটা আপনারা ভালো করেই জানেন, আমরা প্রত্যেকেই বুঝি যে রাজনীতি জল্পনা, যত জল্পনা হবে, যত আলোচনা হবে, তত সে মানুষটা ক্ষমতায় বা সে মানুষটা মানুষের নজরে থাকবে দীর্ঘদিন ধরে। তো দিলীপ বাবুকে যখন জিজ্ঞেস করা হলো, আমাদের গোপন সূত্র মারফত বলছি, দিলীপ বাবুকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কি করতে চান, দেখুন দিলীপ বাবু স্পষ্ট 2-4টে কথা বললেন। যে তৃণমূলে যাবেন কিনা স্পষ্ট বলেননি, কিন্তু আকার ইঙ্গিতে অনেকগুলোই বুঝিয়ে দিলেন যে তিনি যে দীঘাতে গেছেন এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। তিনি জানতেন তিনি দীঘাতে যাবেন, এবং দীঘাতে গেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসলে একটা সমালোচনা হবে, এবং তার প্রথম কাঠিটা যিনি করবেন তিনি হলো শুভেন্দু। করলেনও তাই, শুভেন্দু করলেন, আর কে করলো? সৌমিত্র। এই যে সৌমিত্র হইতে কে, এরা 3বার দল চেঞ্জ করেছেন, প্রথমে করতো কংগ্রেস, তারপর করলো তৃণমূল, এখন বিজেপি, আবার কালকে বিজেপি না থাকলে অন্য কিছুতে যাবেই এরা। বাকি যারা সমালোচনা করছেন কে? অর্জুন সিং, একবার তৃণমূল একবার বিজেপি, একবার তৃণমূল একবার বিজেপি, নিজের ঠিক নেই। সে কার সঙ্গে সম্বন্ধে কথাগুলো বলছে? দিলীপ ঘোষের সম্বন্ধে, যেখানে দিলীপ ঘোষ একদম স্পষ্টবাদী। দিলীপ ঘোষ তিনি দীঘাতে বারবার এই কথাটা বলেছেন যে এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার। মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে চাই, সেখানে কি মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে কোনো আঘাত হয়ে গেল? তা তো নয়। সিপিএম বলতে পারে, সিপিএম এর কোনো ভ্যালু নেই আজকের দিনে, শূন্য হয়ে গেছে তারা, ওরা বলতে পারে অনেক কিছু বলে, ওরা মানুষ ওদের কথা নেয় না, একদম মানুষ ওদের কথা নেয় না। আজকের দিনে একটা পঞ্চায়েত, একটা পৌরসভা কিচ্ছু নেই সিপিএমের হাতে, ওদের কথা মানুষ নেয় না, ওদের কথা ছাড়ুন। ওরা কোনোভাবে বিজেপির হাত ধরে কোনোভাবে একটা আঁকড়ে ধরতে চায়। তাই আগে বলেছিল আগে রাম পরে বাম, কিন্তু সেটাও মানুষ প্রত্যাখ্যান করেছে, রাম বাম সবকে প্রত্যাখ্যান করেছে মানুষ। হ্যাঁ, যেটা বলছিলাম, এই দিলীপ ঘোষ খুব মাথায় রাখবেন, আরএসএস এর সঙ্গে কিন্তু এখনো যথেষ্ট যোগাযোগ রাখছেন এই দিলীপ ঘোষ। আরএসএস এর সঙ্গে এখনো যথেষ্ট যোগাযোগ রেখে চলেছেন দিলীপ ঘোষ। তারপর যখন মমতা ব্যানার্জি ওনাকে আমন্ত্রণ করলেন দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য, উনি ওনার যে সমস্ত অনুগামীরা আছে তাদের সাথে কথা বলেছিলেন, এবং তারা বললেন হ্যাঁ যেতেই পারেন, যান না। উনি গেলেন, এবং তারপরেই আর দেখলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার পরেই বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নবান তার দিকে একটা এলো, এবং আজকে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো, সেটা হলো যে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষ দল ছাড়ছেন এবং তৃণমূল জয়েন করছেন। দেখুন, দিলীপ ঘোষ দল ছাড়বেন কি তৃণমূল জয়েন করবেন সেটা জানি না, কিন্তু উনি কয়েকটা যে কথা বলেছেন সেগুলো আমি আস্তে আস্তে তুলে ধরি। সভাপতি নির্বাচনের আগেও বা সভাপতি নির্বাচনের পরে বারবার বলা হয়েছিল দিলীপকে দলে ডাকা হবে, দিলীপ ঘোষকে দলে ফিরিয়ে আনা হবে। শ্রমিকবাবুকে প্রশ্ন করা হলো, শ্রমিকবাবু বললেন না না দিলীপবাবু কোথাও যাচ্ছেন না, উনি আমাদের সঙ্গে থাকবেন। শ্রমিকবাবু চেয়েও ছিলেন
দিলীপ ঘোষ যাতে পুরানো মর্যাদায় ফিরে আসে। কিন্তু উনি একটি বেফাস মন্তব্য করে ফেললেন শ্রমিকবাবু, যে যাও তো যাও কাহা, মানে কোথায় যাবে দিলীপ ঘোষ? এটা কিন্তু দিলীপবাবু একটু গায়ে লেগেছে কথাটা। সত্যি কি দিলীপবাবুর কোথাও যাওয়ার জায়গা নেই? সত্যি কি দিলীপবাবুর কোথাও যাওয়ার জায়গা নেই? এই অবস্থায় দিলীপ ঘোষের সঙ্গে কুণাল ঘোষের একটা বেশ কিছুদিন ধরে ফোনালাপ চলছে, একদম সূত্র মারফত বলছি, একদম সূত্র মারফত দীর্ঘদিন ধরে প্রতিদিন নিয়ম করে কথা হচ্ছে। এবং অরূপ বিশ্বাসের সাথে, টালিগঞ্জের বিধায়ক, টালিগঞ্জের এমএলএ অরূপ বিশ্বাসের সাথেও দিলীপ ঘোষের বেশ সখ্যতা গড়ে উঠেছে, ছিল বহুদিন ধরেই। কিন্তু সেটা যে এতটা লেভেলের ছিল সেটা কেউই জানতো না, আস্তে আস্তে সেটা প্রকাশ হচ্ছে। তাহলে দিলীপ ঘোষ চাইছেন কি? দিলীপ ঘোষ এটাই চাইছেন, একদম সূত্র মারফত বলছি, 21শে জুলাই দিলীপ ঘোষ তৃণমূল, আমার মনে হয় যা, বা সূত্র মারফত আমি যতটা মেলাতে পেরেছি, দিলীপ ঘোষ জয়েন করতে চলেছে। হ্যাঁ, দিলীপ ঘোষ জয়েন করতে চলেছে এবং দিলীপ ঘোষকে সামনের 26-এর নির্বাচনে ওই মেদিনীপুর, খড়গপুর ওই অঞ্চল থেকেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেবেন এবং জিতিয়েও আনবেন। দেখুন, দিলীপ ঘোষ মন্ত্রিত্ব চাইছে না এই মুহূর্তে। দিলীপ ঘোষের কথাবার্তায় যেটা বুঝেছি, দিলীপ ঘোষ বললেন যে আরও কোন মঞ্চ হবে দেখবেন, 21 জুলাই মঞ্চ তো একটা হবেই, এইভাবে বলেছেন, ভিডিওগুলো দেখবেন আপনারা, মঞ্চ তো একটা হবেই। মঞ্চ একটা হবে মানে এটাই যে ওই দিন কমপক্ষে দিলীপ অনুগামীরা 5 থেকে 8 জন বিধায়ক মমতা ব্যানার্জির হাত ধরে 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল দল জয়েন করতে চলেছে। তাই বিজেপির একটা, মানে বিজেপির বিক্ষুব্ধ একটা মঞ্চ ওই দিন হবে, এটাই বলেছেন দিলীপ ঘোষ। একদম মিনিংফুল কথাবার্তা, যে ওই দিন একটা বিক্ষুব্ধ বিজেপি মঞ্চ হবে এবং যেই বিক্ষুব্ধ বিধায়করা, মানে অলরেডি 60 কি 58, 62 এরকম যে একটা আছে, ওই দিন প্রায় 5 থেকে 8 জন বিধায়ক, আরও ছোটোখাটো বিভিন্ন ব্লক স্তরের নেতা, জেলা স্তরের নেতা, প্রায় 30 থেকে 40 জন 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল দল জয়েন করতে চলেছেন। সাথে থাকবেন দিলীপ ঘোষ। হ্যাঁ, একদম শুনে নিন আরও একবার। 21শে জুলাই 5 থেকে 8 জন বিধায়ক, সেই সঙ্গে ব্লক স্তরের, জেলা স্তরের, মহকুমা স্তরের নেতা নিয়ে প্রায় 25 থেকে 30 জন 21শে জুলাইয়ের মঞ্চে দিদির হাত থেকে, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে তৃণমূলের পতাকা ধরতে চলেছে। এবং দিলীপ ঘোষ যেটা চেয়েছেন, যে তাকে যে দীর্ঘদিন ধরে একটা সাইড লাইন করা হয়েছে, একটা ব্যাকফুটে ফেলে দেওয়া হয়েছে, তার কোনো মন্ত্রিত্ব চাই না, কোনো কিছু চাই না, তিনি শুধু সম্মানটা চেয়েছেন এবং যেভাবে হোক মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জিতিয়ে এনে তার পুনরায় সেই সম্মানটা দেবেন। বাস এটুকুই, একদম বিশ্বস্ত সূত্রে, গোপন সূত্রে সংবাদটা আপনাদের সামনে বললাম, একদম গোপন সূত্রের খবর, এগুলো আর কিচ্ছু না। বিভিন্ন থেকে কালেকশন করতে আমার একটু টাইম লেগেছে, সেই খবরটাই আপনাদের জানালাম। 21শে জুলাই, হাতে আর 10 দিন মতো টাইম আছে, 10-12 দিন, দিলীপ ঘোষ তৃণমূল জয়েন করতে চলেছেন। তারপরেও একটা কথা বলি, এ পুরোটাই অনুমান এবং আশা করি এটা মিলতে চলেছে 21শে জুলাই। দেখা যাক কি হয়। ভালো থাকবেন।